হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি ভাইয়ের কোলে একটা পিচ্চি মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কতদিন পর নিজের আপন ভাইকে দেখলাম, মনে একটু শান্তি হলো, কিন্তু আফসোস ওর কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না, ভাইয়া তুই কেমন আছিস? আর এমনিও আমাকে কেউ এই অবস্থা দেখলে চিনবেই না। ভাইয়া মেয়েটাকে করে নিয়ে চলে যাচ্ছে, ভাবলাম কি কিছু জিজ্ঞেস করব, পরে যদি সন্দেহ করে। তাই ভাইয়ার কোলে এই পিচ্চি মেয়েটাকে তো চিনতে পারলাম না। কে হতে পারে? কোনোভাবে ও আমার ভাতিজি নয়? কি জানি, হতেও পারে। বাংলাদেশে তো ঠিকই চলে আসছি, কিন্তু এখন কোথায় যাব? বাড়িতে গেলে যদি পরিচয় দেই, জুতা দিয়ে পিটিয়ে বের করে দেবে। অবশ্য টাকার অভাব নেই আমার কাছে। বর্ণার বাবা যে টাকা দিয়েছে গুণও শেষ করা যাবে না। এখান থেকে সরাসরি রিয়াদের বাসার সামনে চলে গেলাম, দেখি রিয়াদের বাসায় থাকার ব্যবস্থা করতে পারি কিনা। সেই সুযোগে আমার রিয়াকেও দেখা হয়ে গেল। রিয়াদের বাসার সামনে নেমে দেখি কোনো কিছু পরিবর্তন হয় নাই, সব আগের মতোই আছে, শুধু মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। হয়তো রিয়াদের বাসার সামনে দাঁড়িয়ে আছি, আজ বহু বছর পর আমার রিয়াকে দেখবো। জানি না ও ভালো আছে কিনা, তবে আমি তো সব সময় ওর জন্য দোয়া করতাম যেন ভালো থাকে। হাতটা কাঁপতেছে, ভয়ে ভয়ে কলিং বেল চাপ দিলাম, তবুও বাজাতে পারছি না। যদি কেউ একবার চিনে ফেলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। তবে এবার আর আগের মতো কোনো রকম বোকামি করা যাবে না। কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আসি, একটু পর দেখি দরজা খুলে বের হলো চেনা পরিচিত একটা মুখ, যাকে একসময় ভাবি বলতাম, ওরফে রিয়াদের কাজের বুয়া। খুব পরিবর্তন হয়েছে দেখি ওর, আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছে। কেউ দেখলে ওকে কাজের বুয়াই বলবে না। ওর স্বামী কি বেঁচে আছে নাকি মরে গেছে সেটা জানতে হবে। খুব ভালো একটা মেয়েও। আমি ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, এই বাসার মালিক কি বাড়িতে আছে? কিন্তু অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললো, যান যান, আজকে কোনো ভিক্ষা দিতে পারবো না, একটু আগে একজন এসে নিয়ে গেছে। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে বললাম, আমাকে দেখে তোমার ভিক্ষুক মনে হয়? ভিতর থেকে আওয়াজ এলো, কে এসেছে রে তুবা? মনে মনে বললাম, তাহলে এর নাম তুবা, নামটা বেশ ভালোই। আর বলিয়েন না খালা, একটু আগে একজন ভিক্ষা নিয়ে গেছে, এখন আরেকজন এসেছে, তাও আবার হাতে ব্যাগপত্র নিয়ে, মনে হয় কাপড় চোপড় নিয়ে সাথে সাথে ঘুরে। রাগে আমার শরীর জ্বলছে, তাও রাগ কন্ট্রোল করে বললাম, আন্টি আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি গ্রাম থেকে আজকে এসেছি। আন্টি বাইরে এসে কাজের বুয়োর দিকে চোখ রাঙিয়ে বলল, মানুষ চিনে কথা বলবি, কাকে কি বলিস? আজকাল তোর কি মাথা গেছে? তুবা যেতে বলল, দেখে তো একদম জঙ্গলির মতো লাগে, যে কেউ দেখে এটাই মনে করবে যে ও একটা। আর কিছু বললো না, চুপচাপ চলে গেল। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, ওর কথায় কিছু মনে করিও না, আসলেই ও তোমাকে চিনতে পারে নাই। আমি না বোঝার ভান করে বললাম, ওকে আপনার মেয়ে হয় নাকি? না বাবা, ও আমাদের বাসার কাজের বুয়া। আচ্ছা, তুমি কি জন্য এখানে এসেছো জানতে পারি? আমি একটু মন খারাপ করে বললাম, আসলে আন্টি আমি একটা বড় বিপদে পড়ে গেছি, তাই এখানে আসা। কি হয়েছে তোমার? আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি নাকি? আসলে আমি আজকে গ্রাম থেকে এসেছি, বাবা খুব অসুস্থ। আমাদের পরিবারের অবস্থা ততটাও ভালো না। বাবার উপর আমরা সবাই নির্ভরশীল ছিলাম, কিন্তু উনি অসুস্থ, তাই আমি কোনো কিছু চিন্তা না করে ঢাকায় চাকরির উদ্দেশ্যে বের হয়ে পড়ি। একটু লজ্জা পেয়ে বললাম, আসলে আন্টি আমার কাছে এত পরিমাণ টাকা নাই, তাই ভাবছি যদি একটা থাকার মতো রুম পেয়ে যাই। তাই আপনার বাসায় নক করা, চিন্তা করবে না, আমি ঠিক সময়ে বাসা ভাড়ার টাকা দিয়ে দেবো, শুধু থাকার মতো একটু জায়গা দেন। বেশি করে পাম দিলাম যাতে আন্টির মন নরম হয়। আন্টি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে বলল, দেখো বাবা, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু সিঙ্গেল ছেলেদের বাসা ভাড়া দেওয়া নিষেধ। এভাবে বলবেন না আন্টি, দরকার হলে আমি সারাদিন রুমে বসে থাকবো, তো চাকরির সময় বাইরে থাকবো। এই মুহূর্তে কই যাবো বলেন? তোমার নাম কি? জি, শেখ লাদেন ইসলাম তানজি। কিসে চাকরি করতে চাও? আগে আন্টি বাসাটা পেয়ে নেই, পরে দেখি চাকরি কপালে জোটে কিনা। তবে আপনি চিন্তা করবেন না, মাস শেষ হওয়ার আগে টাকা দিয়ে দেবো। মনে মনে বললাম, আমার কাছে এখন যেই টাকা আছে আপনাদের মতো 3-4টা বাসা মুহূর্তেই কিনে নিতে পারবো। আন্টি আমার দিকে তাকিয়ে বলল, ছাদের কোনায় একটা রুম ফাঁকা আছে, তুমি যদি থাকতে চাও তো থাকতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। আমি আন্টিকে ধন্যবাদ দিয়ে বললাম, পারবো না মানে আন্টি, তবে অচেনা একটা ছেলেকে আপনি যেভাবে বিশ্বাস করলেন না, আমিও ঠিক সেইভাবে এখানে বিশ্বাসের সাথে থাকবো। তোমার কথা শুনে বেশ খুশি হয়েছে, ভেতরে এসো। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। দিকের ভেতরে কি জানি চলছে, দুটো চোখ শুধু চারপাশে রিয়াকে খুঁজছে। যার জন্য এখানে আসা, যার জন্য এত নাটক করা, সেই মানুষটা এখন কোথায় আছে খুব দেখতে ইচ্ছে করছে। যে
ভিতরে গিয়ে দেখি আমার বয়সে একটা ছেলে একটা মেয়ে কোলের উপর শুয়ে শুয়ে টিভি দেখছে। আন্টি ডাক দিতে মেয়েটা আর ছেলেটা আমাদের দিকে ফিরে তাকালো। আমার হাতে থাকা ব্যাগটা আপনা আপনিই পড়ে গেল। আমি যেন মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছি না। এটা আমি কি দেখলাম? আমার বোন এখানে কীভাবে এলো? আর রাসেলি বা কেন ওর কোলের উপর শুয়েছিল? কিছুই তো মাথায় ঢুকছে না। তাড়াতাড়ি নিজেকে আবার স্বাভাবিক করে নিচ থেকে ব্যাগটা তুলে নিলাম। কাউকে বুঝতে দেওয়া যাবে না আমার আসল পরিচয়ের কথা। আন্টি হেসে হেসে বলল, এটা আমার বড় ছেলে। আর আমার আপুকে দেখিয়ে বলল, এটা আমার বৌমা। তার মানে কি আমার আপুর সাথে রাসেলের বিয়ে হয়েছে? কীভাবে সম্ভব? আমার আপু এই কাজ করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নাকি রাসেল আবার কোনো নাটক করছে আমার বোনকে নিয়ে? এবারও আমার সাথে কিছু করলে আমিও ছাড়বো না। রাসেল আমাদেরকে তাকিয়ে বলল, কে এই ছেলে আম্মু, আর কোথা থেকে এসেছে? আমাদের এখানে আজকে থেকে থাকবে। রাসেল ওর মায়ের দিকে তাকিয়ে বলল, যাকে তাকে না জেনে রুমে ভাড়া দিয়ে দাও, এটা কি ঠিক আম্মু? এর মাঝে আমার আপু বলে উঠলো, এই ছেলেকে কেমন জানি আমার চেনা চেনা লাগছে। আন্টি সবাইকে থামিয়ে দিয়ে বলল, এই তোরা থাক, কি শুরু করলি? ও আমাদের গ্রাম থেকে এসেছে, কোথায় উঠবে তাও জানে না। আমাদের বাসার নিচে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তবে ছেলেটা খুব ভালো। রাসেল আমার মুখে দাড়ি দেখিয়ে বলল, এত অল্প বয়সে মুরব্বি হওয়ার ইচ্ছা আছে নাকি? আমি হেসে বললাম, তেমন কোনো ইচ্ছা নেই, তবে কিছু মানুষের জন্য এই অবস্থা হয়েছে আমার। গ্রামে কি করো তোমরা? এই তো আমার বাবা কৃষিকাজ করতো। এর মাঝে আন্টি বলে উঠলো, আমি তোরে পরে সব বুঝিয়ে দিব। আসো বাবা আমার সাথে, তোমার রুম দেখিয়ে দিই। তবে আমার আপু এখনো অবাক চোখে আমাদেরকে তাকিয়ে আছে। কথায় আছে না, রক্তের সম্পর্ক, রক্ত টানবেই। ও তো আমার বোন, তবে এখনো ও অনেক কিছু জানার বাকি আছে আমার। আন্টির পেছনে পেছনে ছাদে উঠলাম। তবে ছাদের কোণে একটা মেয়ে দাঁড়িয়ে টিকটক করছে। তাহলে এটাই কি আমার ইয়ার চোখ কি ভালো হয়ে গেছে? ভাবতেও যেন মনের ভেতরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে। এখন ছাদের কাছে রুম, যখন ইচ্ছা তখন রিয়াকে দেখতে পারবো। কি যে ভালো লাগছে। আন্টি আমাকে রুম দেখে বললো, যদি কিছু দরকার হয় আমাকে বলবে, কেমন? জি অবশ্যই আন্টি। এখন তোমার মন মতো রুমটা গুছিয়ে নাও, আমি নিচে আছি, যদি কিছু লাগে বলবে, কেমন? এই বলে আন্টি নিচে চলে গেল। রুমটা হালকা পাতলা পরিষ্কার করতে লাগলাম, কিন্তু দরজা লাগাতে ভুলে গেছি। এটা মনে ছিল না। হঠাৎ কি মনে করে পিছনে তাকিয়ে দেখি অচেনা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, এটা আবার কি? মনে হচ্ছে যেন আবার আগের মতন নতুন কোনো বিপদ ডেকে আনছি। আমি মাথা নিচু করে বললাম, আপু কিছু বলবেন? এটা একটু রেগে বলল, আমাকে দেখে তোর আপু মনে হয়? আমি একটু বোকার ভাব ধরে বললাম, তাহলে কি বলবো? আর কিছু মনে না করলে একটা কথা বলি, খুব কষ্ট করে একটা রুম পেয়েছি। আন্টি দেখলে খুব মাইন্ড করবেন, বলবেন। আসতে না আসতেই মেয়েটা আমাকে উল্টা ধমক দিয়ে বলল, তোর আন্টির কথা ছাড়, আমাকে চিনিস আমি কে? না আপু, আপনাকে তো চিনতে পারলাম না। আবার আপু? সরি, তাহলে কি বলে রাখবো? কিছুই বলতে হবে না, বুঝি না এসব বলদ মার্কা পোলাপাইন কোত্থেকে আসে। একটা তো হ্যান্ডসাম ছেলে আনতে পারতো, একটু লাইন টাইন মারতে পারতাম। আস্তে করেই বললো এই কথাটা, তবে আমি শুনে ফেলছি। আমাকে বলদ বলছে। আমাকে চিনলে আর এই কথা বলতে না। মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব আগ্রহ নিয়ে বললো, আপনি কি বাড়িওয়ালার মেয়ে? তুই তা জেনে কি করবি? এখানে যেহেতু থাকবো, তাই যদি আপনার পরিচয় আগে থেকে জেনে নেই ভালো হতো। আর যদি কোনো বিপদে পড়ি আপনার নাম বলতাম, তাহলে কোনো সমস্যা হতো না। মেয়েটা আমাদেরকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বললো, যতটা বলদ তোরে মনে করেছিলাম ততটাও তুই না, সব বলদ। তার আগে দাঁড়িয়ে যায়, কেমন খ্যাতের মতো লাগছে তোকে। এই বলে মেয়েটা আবার চলে গেল। আমি বুঝলাম না সবাই আমার এই দাড়ির পেছনে পড়ে আছে কেন। তোর এসব কেন চিন্তা করছি? আগে তো আমি রিয়াকে খুঁজে বের করি, কিন্তু ও এখন কোথায় আছে? আমার কেমন জানি মনে হচ্ছে হয়তো ওর রুমে আছে। কীভাবে যাবো ওর রুমে? কী করি না না, এত তাড়াতাড়ি ওদের মনে সন্দেহ জাগানো যাবে না। আগে একটু বিশ্বাসযোগ্য হই ওদের চোখে। তবে রিয়াকে দেখতে যে খুব ইচ্ছে করছে। আর রিয়া কোথায় তুমি? তাদের আমার চোখের সামনে এসো, খুব যে দেখার ইচ্ছে করছে তোমাকে। বিকেলে আর রুম থেকে বের হলাম না। রাতে কি জানি দরজায় টোকা দিল। দরজা খুলে দেখি সেই ছাদের মেয়েটা আমাদেরকে তাকিয়ে বললো, চলেন চাচি, আপনাকে ডাকছে। রিয়ার মাকে চাচি বলছে কেন? তাহলে ও কি রিয়ার চাচাতো বোন? কিন্তু আগে তো কখনো ওকে এখানে দেখালাম না। লন্ডন থেকে এখানে এসে দেখি সবাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে রিয়াও কি চেঞ্জ হয়ে গেছে? কি হলো, চলেন। না না, সমস্যা নেই। আন্টিকে বলেন আমি বাইরে থেকে কিছু খেয়ে নেবো। থাক, আর ভাব দেখাতে হবে না, চলেন। আমি বাইরে থেকে খাবার আনিয়ে নেবো, অযথা আন্টির কষ্ট বাড়িয়ে লাভ নেই। আপনি যাবেন নাকি চাচিকে বলবো এখানে আসতে? বুঝলাম এই মেয়ে আমাকে না নিয়ে যাবে না। কি আর করবো, আমি ওর পেছন পেছন যেতে লাগলাম। নিচে নেমে দেখি সবাই টেবিলে বসা আছে, কিন্তু রিয়া নাই। এটা দেখে মনটা আবার খুব খারাপ হয়ে গেল। যার জন্য এত কিছু করছি সে কোথায়?
সেই আসছি থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আন্টিকে কি জিজ্ঞেস করে দেখবো? আরে না, এখন যদি জিজ্ঞেস করলে ওরা আমাকে সন্দেহ করবে। আমি একটু লজ্জা পেয়ে টেবিলের কাছে দাঁড়ালাম। রাসেল আমার দিকে তাকিয়ে বলল, নিজের পরিবারের মতো মনে করতে পারো আমাদের। আম্মু আমাকে তোমার ব্যাপারে সব বলেছে। বাবার জন্য চাকরি করতে এত দূরে আসছো, বেস্ট অফ লাক। দোয়া করি তোমার চাকরি যেন হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া। বস এখানে। এত কষ্ট করার কি দরকার ছিল আন্টি? আমি বাইরে থেকে আন্টি আমাকে থামিয়ে দিয়ে বলল, তুমি আজকে প্রথম আমাদের বাসায় আসছো, মনে করো আমাদের অতিথি, তাই কোনো কথা না বলে বসে পড়ো। আমি আর কিছু বললাম না, টেবিলে বসে গেলাম। তবে আমার আপুকে এখানে দেখে আমার অনেকটাই ভালো লাগছে। দেখে মনে হয় রাসেলের সাথে অনেক সুখেই আছে আপু। তবে আমি শুধু এটাই চিন্তা করছি, কীভাবে এখানে আপুর বিয়ে হলো। ওয়েট, রাসেল আমাকে মারার সময় একটা কথা বলেছিল, তোর জন্য একটা খুশির খবর আছে। হতে পারে এটাই ছিল আমার খুশির খবর। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম। মনটা শুধু রিয়াকে এক নজর দেখার জন্য ছটফট করছে। কোথায় পাবো ওকে? রুমের দরজা লাগিয়ে বসে আছি, কি করব সে মাথা আসছে। ও রুমেও যেতে তো পারি না। তবে কালকে বাসে যাব। বাবা মাকে এখনও দেখা হয় নাই, জার্নি করার ফলে তাই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। হোটেল থেকে কিছু খেয়ে আবার রিয়াদের বাসায় গেলাম। যে সিঁড়ি দিকে উপরে উঠবো এমন সময় আন্টি বেশ জোরেই বলল, দাঁড়াও। আমি আন্টির এই কথা শুনে ঘাবড়ে গেলাম। তবে কি ওরা আমার পরিচয় জেনে গেল? হতেও পারে। রাসেল যে চালাক, এখন আবার আমার দুলাভাই, যদি এখন সব জেনে যায় কী হবে আমার? এটা চিন্তা করে একটু ভয় হতে লাগলো মনে। আমি পেছনে তাকিয়ে বললাম, জি আন্টি বলেন। আন্টি আমার দিকে কটমট চোখে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলে? আন্টির কথা শুনে আমার দেহে যেন আবার নতুন করে প্রাণ ফিরে এলো। আমি মনে করছিলাম আমার পরিচয় মনে হয় জেনে গেছে সবাই। আমি তাড়াতাড়ি আন্টির কথা জবাব দিয়ে বললাম, আসলে আন্টি বাইরে নাস্তা করতে গেছিলাম। কে বলেছে যেতে? তোমার জন্য তো নাস্তা তৈরি করা হয়েছে, আমাদের পর মনে করো। রাতে এমনি আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলছি। আর না আন্টি। রাসেল আমার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, তোমাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আর তুমি, আমি জানি তুমি কতটা ভালো একটা ছেলে, যে নিজের বাবার জন্য সব করতে পারে। আর যাই হোক, সে কখনো খারাপ হতে পারে না। আমি মাথা নিচু করে দিয়ে বললাম, সরি ভাইয়া। আসলে আন্টি আমার জন্য যা করছে এর প্রতিদান আমি তো কখনোই দিতে পারবো না। তাই ওনাকে আর কষ্ট দিতে চাই নাই আমি। এইরকম যেন আর না হয়। এখন তুমি উপরে যাও, দরকার পড়লে বলবে আমাকে, কেমন? এই বলে আন্টি ভিতরে চলে গেল। যে আমি উপরে উঠবো তখন রাসেল আবার বলল, দাঁড়াও। রে বাবা, এরা বারবার আমাকে কি পেয়েছে? আমি আবার রাসেলের সামনে গিয়ে বললাম, জি ভাইয়া। তোমার না একটা চাকরির দরকার ছিল, হয়েছে? আমি একটা হাসি দিয়ে বললাম, চাকরি হতে সময় লাগবে ভাইয়া, তবে চাকরি খুঁজছি, যদি কপালে থাকে তো। আমি কিছু করতে বললে পারবে? এসব বলে আর লজ্জা দেবেন না, আপনারা আমার জন্য এমনিই অনেক করছেন। আর না। আরে আমার কথাটা তো শোন। এর মাঝে আমার আপু এসে বলে উঠলো, তোমার নাম কি? জি আপু, আমার নাম লাদেন। এই রে, আসল নামটাই তো বলে ফেলছি। আপু গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে একটা কথা বলার ছিল, বলবো? অবশ্যই আপু বলেন। তোমাকে দেখতে একদম আমার। রাসেল আবার আমার আপুকে ধমক দিয়ে বলল, তোমাকে বলতে বলছি এসব, ভেতরে যাও। আপু আর কিছু বলো না, মুখটা কালো করে ভেতরে চলে গেল। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। আমার আপুর মনে আমার জন্য এখনো ভালোবাসা আছে। তবে রাসেল আমার আপুর সাথে এই ব্যবহার করলো কেন? হয়তো ওর চোখে আমি আজীবন খারাপ ছিলাম। রাসেল আমার ধ্যান ভাঙিয়ে বলল, এই ছেলে কি চিন্তা করো? রাসেলের কথায় আমার হুঁশ এলো। আমি তাড়াতাড়ি বললাম, না ভাইয়া কিছু না। আপনি কি যেন বলতে চেয়েছিলেন? ও হ্যাঁ, মনে পড়েছে। দেখো, তোমারও তো একটা চাকরির দরকার, আমারও একটা লোকের দরকার। তুমি যদি চাও তো। বুঝে গেছি, আর বলতে হবে না। কি কাজ করতে হবে আমাকে সেটা বলুন। এই ধরে নিতে পারো বডিগার্ড, ড্রাইভার মনে করো। এক কথায়, যখন আমার বোনের যা দরকার তাই হতে হবে। রাসেলের বোন মানেই তো রিয়া। কি আনন্দ যে লাগছে আমার। শেষ পর্যন্ত আমি রিয়ার বডিগার্ড হব। কি ভাগ্য যে আমার। আমি খুশি মনে বললাম, আপনারা আমাকে এখানে থাকার জায়গা দিয়েছেন, আপনার কথা কি আমি ফেলতে পারি? অবশ্যই আমি এই কাজ করব। গুড, বেতন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। গাড়ি চালাতে পারো কি? পারি। তাহলে তো হয়েই গেল, আর কোনো কথাই নেই। দাঁড়াও, তোমাকে আমি আমার বোনের সাথে পরিচয় করিয়ে দেই। এই বলে রাসেল রিয়াকে ডাকতে লাগলো। আর আমার মনের ভেতরে যেন খুশির জোয়ার বয়ে চলেছে। আমার রিয়া, কি মধুর একটা নাম আমার কাছে। ওর নামটা শুনেই আমি সব কিছু ভুলে যাই। ওকে দেখলে তো পাগল হয়ে যাব আমি। কতদিন পর ওকে সামনে থেকে দেখব। এর চেয়ে আনন্দের বিষয় কি আর কিছু হতে পারে?
আমি উপরে তাকিয়ে আছি। একটু পর একটা মেয়ে রুম থেকে বের হলো, তবে শাড়ি পরে। তবে এটাই কি আমার রিয়া? আগের থেকে বেশি সুন্দর হয়েছে। এখন যেন আমি ওর দিকে চোখ তুলে তাকাতে পারছি না, এতটাই পরিমাণে সুন্দর হয়েছে। আর আগের থেকে বেশ মোটা হয়েছে। রিয়াকে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে দেখে বেশ অবাক হলাম। তাহলে আমার রিয়ার চোখ ভালো হয়ে গেছে, ও এখন সব কিছু দেখতে পারে। আমি জানতাম ও ভালো হয়ে যাবে। আচ্ছা, ওর মনের ভেতরে কি আমার জন্য ভালোবাসা আছে? এই উত্তরটা আমার জানা নেই। হয়তো এক আকাশ পরিমাণ আমার উপর ওর ঘৃণা আছে, এটা শিওর আমি। রাসেল ওর বোনের দিকে তাকিয়ে বলল, আরে আসতে না, পড়ে যাবি তো, তাও আবার শাড়ি পরে লাফালাফি করছিস। রিয়া ওর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমার কিছুই হবে না, আর আজকে আমি অনেক অনেক খুশি। এই বলে রিয়া গিয়ে রাসেলকে জড়িয়ে ধরলো। রাসেল ওর বোনকে ছাড়িয়ে ওর দিকে তাকিয়ে বলল, আমার বোনটা আজকে কেন এত খুশি জানতে পারি কি? ভাইয়া, আজকে ও আমার ভালোবাসা গ্রহণ করছে। কে, ওই শাইম নাকি? ভাইয়া, ও আমার ভালোবাসা গ্রহণ করছে। অনেক দিন ওর জন্য অপেক্ষা করছি আমি। রিয়ার এই কথা শুনে আমার পুরো পৃথিবীটাই উল্টা দিকে ঘুরতে লাগলো। যার জন্য এত দূর আসা, যার জন্য আজও বেঁচে আছি, একটু ভালোবাসা পাওয়ার জন্য পুরো সমুদ্র পার হয়ে এসেছি। ওর মুখের দিকে তাকিয়ে যেন আমার শান্তি মেলে। আর এতদিন পরে এখানে এসে এই সারপ্রাইজ পেলাম। আমি ছাড়া রিয়া অন্য কাউকে পছন্দ করে ভেবে যেন চোখের কোণে পানি এসে গেল। শুধু কান্না করতে পারছি না। রিয়াকে আমি এত ভালো মনে করতাম, আর এখানে ভুল হয়তো আমার ছিল। আমি ওর থেকে দূরে সরে গেছি, এটাই কি আমার ভুল? আমি তো ইচ্ছে করে করিনি। আর রিয়ার তো আমাকে মৃত্যুর মুখে ঠেলে গেছে, ও কিভাবে এটা করতে পারলো? একটু কি আমার জন্য ওর মনে ভালোবাসা ছিল না? মানছি আমি একটা ভুল করে ফেলছি, তাই বলে এত বড় শাস্তি আমাকে দেবে? খুব কান্না করতে ইচ্ছে করছে আজকে। রাসেল আমার গায়ে হাত দিয়ে বলল, এই ছেলে কি চিন্তা করো? আমি চোখের পানি লুকিয়ে বললাম, কিছু না ভাইয়া। আচ্ছা সেই সব ছাড়ো, এ হলো আমার ছোট বোন রিয়া। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই গায়া ভূত কোথা থেকে আমদানি করলি ভাইয়া? রিয়ার কথাটা শুনে মনের ভেতরে অনেক বড় আঘাত পেলাম। এতটা পরিমাণে রিয়া চেঞ্জ হয়ে গেছে, আর আমাকে গাইয়া ভূত বলল। একটা মানুষের এত পরিবর্তন কিভাবে? এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। রাসেল রিয়াকে থামিয়ে দিয়ে বলল, আজ থেকে ও তোর গাড়ির ড্রাইভার ও বডিগার্ডও, সব সময় তোর সাথে থাকবে। আমার একটাই মাত্র বোন, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ও চেহারার দিকে একবার তাকিয়ে দেয়, আমার বডিগার্ড হবে ও? ছি ছি ভাইয়া, তোর কি নজর খারাপ? রাসেল এবার রিয়াকে ধমক দিয়ে বলল, রিয়া এবার বেশি হয়ে যাচ্ছে, আমি যা বলছি তাই শোন, বেশি কথা বলিস কেন? রিয়া রাসেলের কথার উত্তর দিয়ে বলল, ভাইয়া, এটা কি বেশি জরুরি? দেখ বোন, একবার আমি রিয়া ওর ভাইয়ের মুখ হাত দিয়ে বলল, নতুন করে জীবন শুরু করছি আমি, তুই কি চাস আমি কষ্টে থাকি? আমার বুকের ভেতরে যেন আবার কাটা ঢুকলো মনে হচ্ছে। যে আঘাত সহ্য করতে পারছি না। তাহলে রিয়া কি আজও আমাকে মাফ করতে পারে নাই? এটা চিন্তা করে খুব কষ্ট লাগলো। রাসেল ওর বোনের দিকে হাসি মুখে তাকিয়ে বলল, লক্ষ্মী বোন আমার, এসব তো তোর সেফটির জন্য, বুঝিস না কেন? এর মাঝে আমি বলে উঠলাম, ভাইয়া আমাকে যদি আমার কাজ বুঝিয়ে দিতেন। এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সব বুঝিয়ে দিবে আমার বোন। তুমি শুধু ওর সাথে থাকবে কেমন, আর কিছু করতে হবে না। মানে ওকে যে করেই হোক, যে কোনো বিপদ থেকে তোমার বাঁচিয়ে আনতে হবে। আমি কষ্টের মাঝে হাসি মুখে বললাম, অবশ্যই ভাইয়া পারবো, আমি সব পারবো, আপনি আর কিছুই বলতে হবে না। তোমার কথা শুনে খুশি হলাম। রিয়া, পরিচয় হয়ে নে, ওর নাম তানজিম। পরিচয় হলে কি হবে? থাক, বাদ দে, পরে জেনে নিব। আমি খুব ভালো করে বুঝে গেলাম রাসেল এই নাম কেন বলল। এত বছর পর দেশে এতে এত বড় একটা সারপ্রাইজ পাবো, কখন এটা ভাবি নাই। আমি মনে করছিলাম রিয়া সব কিছু ভুলে গেছে, কিন্তু না। রাসেল আমাকে প্রশ্ন করলো, তোমার কিছু বলার আছে? না ভাইয়া, আমি সব বুঝে গেছি। কালকে সকাল থেকে তোমার ডিউটি। যাবার আগে রিয়ার দিকে একটু তাকিয়ে দেখলাম, মনের ভেতরে একটু শান্তি হলো। যত ওকে আমি দেখি না কেন, তবুও যেন মন ভরে না। হয়তো এটাকেই ফলে ভালোবাসা। যাবার আগে পেছন থেকে শুনলাম রিয়া ওর ভাইকে বললো, ভাইয়া, ছেলেটা আনস্মার্ট, এটা কি তুই ঠিক করলি বল? রাসেল আস্তে করে বলল, আরে তোর জন্য তো ভালোই হয়েছে, তোর বয়ফ্রেন্ড তোরে সন্দেহ করবে না। আর কিছু শুনতে পেলাম না, সরাসরি উপরে উঠে গেলাম।
দরজা লাগিয়ে ইচ্ছে মতো কান্না করতে লাগলাম। আমার কপালেই কেন এত কষ্ট? একটা ভুলের জন্য এত বড় শাস্তি পাচ্ছি আমি। নিজের পরিবারকে হারিয়েছি এই জন্য, এখন রিয়াকেও হারাতে চলছি। এসব কি হচ্ছে আমার সাথে? আর যে সহ্য করতে পারছি না, এসব চিন্তা করছি আর কান্না করছি। আমার যে এখন কিছুই করার নেই। এভাবে কান্না করতে করতে অনেক সময় চলে গেল। এক সময় একটা কথা মাথায় এলো, মানুষ সব সময় বলে চেষ্টা করলে উপায় হয়। আমিও হাল ছাড়বো না, দেখে নেবো আমার রিয়াকে আমি ছাড়া আর কে বিয়ে করতে পারে। শুধুই এই লাদেনের। যদি রিয়ার জন্য যুদ্ধ করতে হয় তাও করব, আর যদিও রিয়া না মানে জোর করে ওকে আমি বউ করব। এক কথায় আমি ছাড়া আর কারোর হবে না ও। দরকার হলে যা দরকার তাই করব। এগুলো বলেও মনকে শান্ত করতে পারছি না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। এসব চিন্তা করতে করতে বিকেলে কাজের মেয়েটা এসে ডেকে গেল, কিন্তু গেলাম না। মন খারাপ এমনিই আমার। এখন রাত প্রায় 12টা, কিন্তু এই চোখে ঘুম আসছে না। একটা সিগারেট হাতে নিয়ে ছাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর মনের কষ্ট দূর করার চেষ্টা করছি। আমার ভাবনা চিন্তার বাইরেও রিয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওর বয়ফ্রেন্ডকে আমাকে খুঁজে বের করতে হবে। আর রিয়াই বা ওর জন্য এত পাগল কেন? হঠাৎ পিছন থেকে একটা মেয়ে বলল, এই যে সাহেব, কি করা হচ্ছে এখানে, তাও আবার এত রাতে? আমি বেশ ভয়ে পিছনে তাকিয়ে দেখি সেই দিনের ছাদের মেয়েটা, কিন্তু ও এত রাতে এখানে কি করছে? আমি তাড়াতাড়ি সিগারেটটা হাতের মুঠোয় নিয়ে নিলাম। চাঁদের আলোয় যেন সবকিছু ঝিকিমিকি করছে, সবকিছু যেন দিনের আলোর মতোই পরিষ্কার দেখা যাচ্ছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, হাত থেকে সিগারেট ফেলুন, হাতটা তো পুড়ে যাচ্ছে। আমি ওর কথায় হাত থেকে সিগারেট ফেলে দেখি সত্যি অনেকটাই পড়ে গেছে। হাত থেকে সিগারেটটা ফেলুন, হাতটা তো পুড়ে যাচ্ছে। সিগারেট খাচ্ছেন খান, আমাকে দেখে লুকানোর কি হলো? কতটা হাত পুড়ে গেল এখন আপনার? আমি একটা হাসি দিয়ে বললাম, হাত পুড়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতরটা যে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, এটা কাকে দেখাই আমি? কি বলতে চান বুঝলাম না। প্রিয় মানুষই বুঝলো না, আপনি আবার কি বুঝবেন? আপনি কিন্তু খুব অদ্ভুত মানুষ, কিসব কথা বলেন মাঝে মাঝে, একদমই বুঝি না। আমি ওর দিকে তাইকে বললাম, এত বুঝে কি করবেন? আচ্ছা, এখন একটা কথা বলেন, এত রাতে আপনি এখন ছাদে কিসের জন্য আসলেন? আমি মেয়েটার দিকে তাইকে বললাম, পরে বলবো, আগে বলেন আপনি এখানে কিসের জন্য? এমনি ঘুম ধরছিল না, এখন বলেন, কেউ কি ছ্যাঁকা ট্যাঁকা দিয়েছে আপনাকে? না এমন কিছু না। মেয়েটা হাসতে হাসতে বলল, লুকাতে হবে না, আমি সব বুঝি, বলেন, সমস্যা নেই। এসব শুনে আপনি আর কি করবেন? না তাও বলেন, প্রেমের কাহিনী শুনতে আমার বেশ ভালোই লাগে। সব কথা সবাইকে বলা যায় না। আপনাকে দেখে একদম সাদাসিধে মনে হয়, কিন্তু আপনার ভিতরে যে এত কিছু। শুধু প্রকাশ করি না, সব নিজের ভেতরেই লুকিয়ে রাখি। দাড়ি কাটেন না কেন? প্রিয়জন ছেড়ে গেছে বলে নাকি? না তেমন নয়, তবে থাক থাক, আর বলতে হবে না, আমি সব বুঝি। আমার সাথে কথা বলছেন কেন? তখন না বললেন আমি খ্যাত? দেখে তো এমনটাই কিছু লাগে। আমি মন খারাপ করে বললাম, ও আরে মন খারাপ করেন কেন? সব মানুষ কি দেখতে শুনতে একরকম নাকি? আমি তো এমনি মজা করে বলেছি এসব আপনার সাথে। এই মুহূর্তে কে যেন বাইরে থেকে একটা অদ্ভুত ধরনের শব্দ করলো, যেটা শুনে আমরা দুজনে অনেকটাই ভয় পেয়ে গেছি। আমি একটু সামনে গিয়ে দেখতে লাগলাম এখানে কে এসেছে। আরে এ তো দেখি রিয়া এক কোণে দাঁড়িয়ে আছে। আমি একটু সরে যেতেই রিয়া গিয়ে ওর চাচাতো বোনকে বলল, তোরা এত রাতে এখানে কি করিস? রিয়া কি বলছে সেটা আমার খেয়াল নেই, আমি তো ওকে দেখায় ব্যস্ত হয়ে গেছি। রিয়া এবার আমার দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে বলল, কি বলছি কানে শোনাও যায় না আমার কথা? রিয়ার কথায় উত্তর দিয়ে ওর চাচাতো বোন বলল, আর বলিস না রিয়া, আমি তো এখানে এমনি আসছিলাম, ঘুম ধরছিল না, তাই ভাবলাম একটু হাওয়া খেয়ে আসি ছাদ থেকে। আর এসেই দেখি এই ছেলে এত রাতে এখানে একা একা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। রিয়া একটু রেগে আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? আমি তো ওর কথার উত্তর শুনে বোকা হয়ে গেলাম। আরে এই মেয়ে তো আমাকে ফাঁসিয়ে দিল। ভাবছিলাম ও একটু ভালো হবে, এখন দেখি ওর ভিতরে শয়তানের বুদ্ধি দিয়ে ঢাকা। রিয়ার চাচাতো বোন আমার কাছে এসে বলল, এই ছেলে, আমি কি ঠিক বললাম? রিয়া আবার আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, পাখি, তুই এখন যা, ওর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, আমি তাহলে গেলাম, দোষটা কিন্তু ওর, এখানে আমার কোনো দোষ নেই। পাখি চলে যেতেই রিয়া আমার কাছে এসে বলল, কোথা থেকে তুই জানি এলি? আম্মু বলল। আমি মাথা নিচু করে বললাম, জি ম্যাম, আমি গ্রাম থেকে এসেছি। চাকরি হবে না কি হবে তার আগেই ম্যাম ডাকা শুরু? ভালো ভালো। কিছু বলবেন কি?
বলার জন্যই তো এখানে এসেছি। জি বলুন। এখান থেকে চলে যাবি তুই অন্য কোথাও। যাকে এত ভালোবাসি সেই যে আমাকে চলে যেতে বলছে, তাহলে কি আমি এটা মনে করব রিয়ার মনের ভিতরে এখন অহংকার এসে গেছে? হয়তো আমি এটাই দেখতে পেয়েছি। কি রে, কথা বলিস না কেন? গরিবের পেটে লাথি দিতে চান? তোর মতো খ্যাত ছেলে আমার বডিগার্ড হবে। নিজের চেহারা দিকে একবার তাকিয়ে দেখ, কোথায় তুই আর কোথায় আমি। তুই তো আমার পায়ের জুতার। আর বলা লাগবে না, আজকে সকালে একটা ছেলের মুখে শুনেছি এখানে নাকি একটা অন্ধ মেয়ে ছিল। কুত্তার বাচ্চা, তোর এই কথা বলার সাহস হয় কি করে? সরি ম্যাম, আমার কথা যদি ভুল হয় মাফ করবেন। আমি শুধু মানুষের পরিস্থিতি বুঝতে চাইছি। সবার সময় একরকম থাকে, তবে একটা কথা সমাজে বেশি প্রচলিত আছে, অহংকার হলো পতনের মূল। তবে সময় যে সব কিছু বদলে যায়, যেটা আজকে বুঝতে পারছি। আমার কথা শুনে রিয়া আমার চারদিক গোল গোল করে ঘুরতে লাগলো। হঠাৎ আমার কলার ধরে বলল, সত্যি করে বল তো, তুই কে? আমি তো শুধু শুধু ওকে আগের কথাগুলো মনে করে দিতে চাইছিলাম, কিন্তু রিয়া তো এখন আমার উপর সন্দেহ করে বসে আছে। কি বলবো এখন? কোনোভাবে তো তুই। আমি তাড়াতাড়ি রিয়াকে থামিয়ে দিয়ে বললাম, আমি একজন গ্রামের সাধারণ কৃষকের ছেলে। ছোট থেকে গ্রামের মাটিতে বড় হয়েছি। এখন বাবা অসুস্থ থাকার কারণে শহরে চাকরির খোঁজে আসা, আর আজকে একটা চাকরি পেয়েছি। আপনি সেটাও নিয়ে টানাটানি করছেন, আর কত গরিবের পেটে লাথি দেবেন ম্যাম? এবার আমার কথা শুনে রিয়া কথা বলা বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। আমার একটা কথা রাখবি? খুব ঠান্ডা মাথায় রিয়া এই কথাটা বললো। আমিও স্বাভাবিকভাবে উত্তর দিলাম, জি ম্যাম বলুন। কিছুই করতে হবে না তোর, শুধু দাড়িগুলো কাটবি, তাহলেই হবে। আমি একটা হাসি দিয়ে বললাম, ম্যাম একটা কথা বলবো? আমরা তো সবাই দেখতে মানুষ না, চেহারা খারাপ বলে মানুষ খারাপ হয়ে গেল? আমাকে প্রশ্ন করবি না, আর কালকে থেকে তোর ডিউটি শুরু। মনে রাখবি, আমি যেটা বলবো সেটাই করবি। জি ম্যাম, চেষ্টা করব। এখন যা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আর সিগারেট খাওয়া এখানে নিষেধ, জানিস না? সিগারেট তো ইচ্ছে করে খাই না ম্যাম, মনের কষ্ট দূর করতে সিগারেট খাই। দিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু আমার কথা শুনে আবার দাঁড়িয়ে বলল, কি তোর মনের এত দুঃখ? যাকে এত বলে ভালোবাসি সেই যদি সময়ে পরিবর্তন হয়ে যায় কেমন লাগবে ম্যাম তখন? হঠাৎ এই প্রশ্ন? আমি একজনকে ভালোবাসতাম, আজকে তাকে আমার ম্যাম বলা লাগে। সে আমাকে এখনো চেনে না, এজন্য মাঝে মাঝে চিন্তা করি আগের দিনগুলো যদি ফিরে পেতাম। রিয়া একটা হাসি দিয়ে বলল, এই জন্যই তো বলি, ছেলে দেবদাসের মতো দাড়ি রাখছে কেন? ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, সেটা তো আমি জানতাম না। একা খেয়ে ব্যাকা হয় নাই ম্যাম, একটা ভুলের জন্য সবকিছু শেষ। কেমন ভুল? ওর দেহের ওপর। থাক থাক, আর বলতে হবে না। তাদের মতো ছেলেদের তো জুতা দিয়ে। আমার কথাটা তো শুনবেন। আচ্ছা বল। মানছি আমি ওর সাথে একটা বড় ভুল করে ফেলছি, কিন্তু ওকে পরে আমি ভালোবেসে ফেলি। আমি চাইছিলাম ওকে বিয়ে করতে, বাট আফসোস এই একটা ভুলের জন্য জীবন শেষ। আচ্ছা ম্যাম, মানছি আমি একটা ভুল করেছি, ও তো একটু আমার সাথে আলাদা করে কথা বলতে পারতো। মানুষ মানেই তো ভুল ম্যাম, বলেন না আপনি? রিয়া কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে উপরের দিকে তাকিয়ে। ওর চোখের কোনো জল দেখা গেল, তবে হাত দিয়ে লুকিয়ে ফেলল। কি চিন্তা করেন ম্যাম? না তেমন কিছু না, সবার কপালে শোক লেখা থাকে না। সুখ লেখা থাকে ঠিকই, তবে সেটা আমাদের খুঁজে বের করতে হয়। তোরে দেখে খুব অদ্ভুত মানুষ লাগে, ভিতরে এক বাহিরে আরেক। কখনো কাউকে মন থেকে ভালোবাসছেন? আমি বেসেছি, এখনো আমি তার অপেক্ষা করে আছি। আমি আর এসব কথা শুনতে চাই না। খারাপ লাগছে নাকি ম্যাম? তোরে বলতে বলছি আমি। সরি। দেখ, আমার কথায় একদম রাগ করিস না, মাঝে মাঝে আমার মাথা গরম হয়ে যায়। সমস্যা নেই ম্যাম। আচ্ছা কালকে আমরা কোথায় যাবো ম্যাম? কালকে আমার বয়ফ্রেন্ডের সাথে এক জায়গায় ঘুরতে যাব। রিয়ার এই কথা শুনে কলিজায় লাগলো, যেখানে আমি থাকার কথা সেখানে অন্য ছেলে। আরে কপাল। কি রে, তোর হঠাৎ কি হলো? মন খারাপ ম্যাম। কেন? যদি দেখান আপনার সামনে আপনার বয়ফ্রেন্ড অন্য মেয়ে নিয়ে ঘুরে, তখন আপনার কেমন লাগবে? আমি তো ওকে জায়গায় খুন করে দিব। কিন্তু আমি যে পারছি না ম্যাম, অনেক ভালোবাসি আমি এখনো ওকে, বাট ও বোঝে না।
বুঝিয়ে বললেই তো বুঝবে। ওই যে তখন বললাম না, একটা ভুল করে ফেলেছি, সেটা শাস্তি আজও পাচ্ছি। কি আজব মানুষ বাবা, কি কথা বলে শুধু ওই বুঝে। সবাই যদি সবকিছু বুঝতো ম্যাম, তাহলে আজকে আমার আর এই অবস্থা হতো না। আমি তোরে দেখে মনে করছিলাম তুই খ্যাত একটা ছেলে, কিন্তু তোর ভিতরে যে এত কিছু আছে আমি আগে জানতাম না। যা, অনেক রাত হয়ে গেছে, ঘুমা গিয়ে। এই বলে রিয়া পিছন ফিরে চলে গেল। আমি রিয়ার সাথে কথা বলে বুঝতে পারছি ও চেঞ্জ হয় নাই, তবে ওকে চেঞ্জ করানো হয়েছে। আমাকে এই সব কিছুর খোঁজ নিতে হবে। রিয়া হঠাৎ করে এই বয়ফ্রেন্ড কোথা থেকে এলো, এসব সকালে খুঁজে দেখবো যদি সময় পাই। অনেক রাত হয়ে গেছে। সকালে রেডি হয়ে রুম থেকে বের হলাম, দরজা দিয়ে বের হব এমন সময় আমার আপু আমার সামনে এসে দাঁড়ালো। আমি আপুর দিকে তাইকে বললাম, কিছু বলবেন আপু? আপু আমার দিকে তাইকে বললো, রাসেলকে ডাক ভাই। আর আমাকে আফু বুঝলাম না। কিছু মনে করবেন না, আমার তো কোনো বোন নাই, ছিল একজন, তবে সে আমাকে মৃত ঘোষণা করছে। তা আপনাকে দেখে আমার আপুর কথা মনে পড়ে গেল, কিছু মনে করবেন না। রাসেল শোভা থেকে উঠে এসে বলল, তাহলে তো তুমি আজ থেকে আমাকে দুলাভাই বলে ডাকবে। কিন্তু আপু আমার দিকে তাইকে বলল। তুমি আমার ছোট ভাইয়ের। এর মাঝে রাসেল আপুকে আবার ধমক দিয়ে বলল, তুমি এখন কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছ। থাক না, আপনি আপুকে বকা দেবেন না, আমার খারাপ লাগে। রাসেল হেসে দিয়ে বলল, রেডি হয়ে কোথায় যাও? আজকে ম্যাম নাকি কোথায় যাবে। গুড, মনে রেখো আমার একটাই মাত্র বোন, তাই সব সময়। থাক ভাই, আর বলতে হবে না, আমি সব কিছু দেখে নেব। বাইরে এসে গাড়ির কাছে দাঁড়ালাম। একটু পর রিয়া চোখে কালো একটা চশমা দিয়ে বের হলো। আর ওই ডিজিটাল যেই পোশাকগুলো আছে না, সেগুলো পরলে পেট দেখা যায় আরও কত কি। আমার দেখতেও ঘৃণা লাগছে যে রিয়া সবসময় নিজেকে পর্দার আড়াল করে নিজেকে হেফাজত করতো, আজকে তারই এই অবস্থা। রিয়া আমার সামনে এসে বলল, কেমন লাগছে আমাকে? বয়ফ্রেন্ড পছন্দ করবে তো আমার এই পোশাকে? আপনাকে দেখতেও আমার লজ্জা লাগছে। রিয়া আমার চোখের উপর তাইকে বলল, এসব আজকালকার মেয়েদের ফ্যাশন, ডিজিটাল যুগ, তুই বুঝবি না। আর তাছাড়া তুই তো গ্রামের পোলা, এত কিছু জানিস না, আস্তে আস্তে সব জেনে যাবি। আমি আর কিছু বললাম না, চুপচাপ গাড়ির ড্রাইভিং করতে লাগলাম। এতটা পরিবর্তন আমার রিয়ের কীভাবে সম্ভব? যখন ও অন্ধ ছিল আমি মনে করি তখনই ভালো ছিল, আর এখন কি অবস্থা হয়েছে ওর। বাবার টাকার অভাব নেই, আমার কেমন জানি এটা মনে হচ্ছে এই সব কিছুর পেছনে রাসেলের হাত আছে। এই শালা বহুত চালাক। তবে এইবার আমাকে সতর্ক হয়ে থাকতে হবে যেন কোনোভাবে কেউ আমাকে না চেনে। আমরা সরাসরি একটা পার্কের ভেতরে চলে গেলাম। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছি, কিন্তু রিয়ার বয়ফ্রেন্ডের আসার কোনো খবর নেই। এই শালা এত লেট করছে কেন? আমি রিয়ার দিকে তাকে বললাম, কখন আসবে ম্যাম? এই তো এসে যাবে, একটু অপেক্ষা কর। হঠাৎ পেছন থেকে কি জানি বললো। কেমন আছো রিয়া? আমি পেছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আর এ তো দেখি তানিয়া। আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে দেখি, কিন্তু ওর কোলের মাঝে এই বাচ্চাটা কার? হয়তো ওর বয়ফ্রেন্ডের। আমি থাকলে আমাকেই ফাঁসি দিত। যাক, বেশ ভালোই হয়েছে, শালার উচিত শিক্ষা হয়েছে। রিয়া তানিয়ার দিকে তাকিয়ে বলল, আরে তানিয়া, তুই এখানে? এই তো আপু, একটু ঘুরতে এলাম। রিয়া তানিয়ার বাচ্চাটা কোলে নিল, একটা চুমু দিয়ে বলল, তারপর বল তানিয়া, এখনো কি লাদেনের বাসায় থাক? জি আপু, ওকে আমি এখনো ভালোবাসি। আর আমি জানি ও একদিন ফিরে আসবে। আমার জন্য না হোক, আমার সন্তানের জন্য হলেও আসবে, এটা আমি আশাবাদী। আমি তানিয়ার এই কথা শুনে মাটিতে বসে গেলাম। আমার চারপাশে কি হচ্ছে কিছু যেন আর দেখতে পারছি না, চোখগুলো ঘোলা ঘোলা লাগছে। তানিয়া কি বললো এসব? ও নাকি আমার বাসায় থাকে, আর এই সন্তান নাকি আমার? কি নাটক করছে ওরা আমাকে নিয়ে? হঠাৎ মুখে পানি পড়তে হয়েছিল। রিয়া আমার দিকে তাইকে বলল, ঠিক আছে তো। জি ম্যাম। হঠাৎ করে কি হয়েছিল? আসলেই ম্যাম একটু খারাপ লাগছিল, কিন্তু এখন ভালো লাগছে। এর মাঝে তানিয়া বলে উঠলো, এটা কি? আমার বডিগার্ড। তানিয়া যেতে যেতে বলল, আসি ম্যাম, তবে আপনার কপাল খুব ভালো যে আমার মতোই আপনি লাদেনের জন্য অপেক্ষা করেন না। তানিয়া চলে যেতেই আমি ম্যামকে বললাম, এই মেয়েটা কি ম্যাম? আর কি কার জন্য অপেক্ষার কথা বললো? সে অনেক কাহিনী, পরে একদিন বলবো। তবে ওর মতোই একই অবস্থা আমারও তো হয়েছিল। এটা বলে ম্যাম চুপ করলো। আমি জানি আমি রিয়ার সাথে কি করছি, কিন্তু তানিয়ার সাথে তো আমি কিছু করিনি। ও আবার নতুন করে কোনো মতলব তৈরি করছে না তো? তোর কিছুই মাথায় আসছে না।
এমনি একজনকে নিয়ে চিন্তায় আছি, এর মাঝে আরেক সালে এসে হাজির। রিয়া কাকে জানি জানো বলে ডাক দিল। রিয়ার কথা শুনে একটা ছেলে দৌড়ে রিয়ার কাছে আসছে, আর রিয়া গিয়ে ছেলের বুকের মাঝে মুখ লুকালো। এটা দেখে আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? নিজের ভালোবাসা আজকে অন্যজনের বুকে মুখ লুকায়, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। কি কপাল না আমার! এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না। তো ওদের কাছে গিয়ে একটু জোরেই বললাম, ম্যাম, আশেপাশে সবাই আপনাদের দিকে তাকিয়ে আছে। আমার এই কথা শুনে ছেলেটা রেগে বলল, তুই কে রে শালা? রিয়া ছেলেটাকে ছেড়ে দিয়ে বলল, আর বল না, ভাইয়া আমার জন্য বডিগার্ড রাখছে। এ হলো সেই বডিগার্ড। আমার দিকে একবার তাকিয়ে ছেলেটা জিজ্ঞেস করলো, তোর নাম কি? জি, লাদেন। আমার নাম তো জানিস। যদি আমি ভুল না করি আপনি সাইমন ভাইয়া, রিয়া ম্যামের বয়ফ্রেন্ড। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তোমার এখনো এই কথা মনে আছে? শুধু এই কথা না, আমার আরও অনেক কিছু জানা আছে। আমার এই কথা শুনে সাইমন একটু ঘাবড়ে গেল। সাইমন আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি জানা আছে তোর, বল দেখি। রিয়া সাইমনের একটা হাত ধরে বলল, আহা থামো তো, তুমিও না। পার্ক থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দাঁড়াতেই সাইমন জিজ্ঞাসা করলো, তোর এখানে কি? আমি মাথা নিচু করে বললাম, যেখানে ম্যাম সেখানে আমি থাকবো, এটা রাসেল ভাইয়ার হুকুম। এই, তুই এখনই বাহিরে যা। এখন তো আমি বলছি। কিন্তু ম্যাম। তোরে যেটা করতে বলেছি সেটা চুপচাপ কর। সাইমন বিরক্ত হয়ে এই কথা বললো। আমি আর কিছু বললাম না, চুপচাপ বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে বর্ণাকে কল দিতে ধরে বলল, কিরে, এতক্ষণ আমাকে তোর মনে হয়েছে? খুব বড় একটা বিপদে ফেসে গেছি, তুই আগামীকাল বাংলাদেশ চলে আয়। কিন্তু আমার পরীক্ষা। তোর পরীক্ষা গোল্লায় যাক, আমি যেটা বলছি সেটা কর। দেখ ভাই, আমার কথাটা তো শোন। আঙ্কেলকে কল দিতে হবে? থাক, আর বাবাকে বলতে হবে না, আমি চলে আসবো। সাথে করে ব্রিলিয়ান্ট কাউকে নিয়ে আসবি। কার করা বলছিস? তোর গোয়েন্দা বান্ধবকে। আবার ওকে কেন? তোরে আমি বলছি এত প্রশ্ন করতে, এসে সব বুঝতে পারবি। আচ্ছা। হঠাৎ দেখি সাইমন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে। আমি ফোনটা রেখে দিয়ে দাঁড়িয়ে আছি। সাইমন আমার কাছে এসে বলল, তোরে দেখে তো আমার কেমন জানি সন্দেহ হয়। কি বলছেন এসব? সত্যি করে বল তুই কে? আমি কে সেটা জেনে কি করবি? আমি একমাত্র রিয়া ম্যামের বডিগার্ড। আর তুই কে যে তোরে বলতে যাব? তবে একটা বিষয় পরিষ্কার করে দেই, সন্দেহ আমাকে করিস না। আমার তো এখন তোর উপর সন্দেহ হয়, না জানি রিয়া ম্যামকে। সাইমন ঠাস করে একটা চড় আমার গালে দিল। এই মুহূর্তে রিয়া আমার সামনে এসে গেল, তাই আর ওকে কিছু করলাম না। সাইমন রেগে বলল, তোর কত বড় সাহস, বলবি কি না আমি তোমাকে ছেড়ে যেতে? রিয়াকে উদ্দেশ্য করে সাইমন এই কথা বলল। আমি সাইমনের দিকে তাইকে বললাম, তাই নাকি? কখন এই কথা বলছি আমি? বিশ্বাস করেন ম্যাম, আমি এই কথা বলিনি। সাইমন আরও বলছে আমি যেন আপনার কাছ থেকে দূরে কোথাও চলে যাই। রিয়া আমার দিকে তাইকে বলল, এটা তোর কাছ থেকে আমি আশা করি নাই। আর শোন, ও আমার বয়ফ্রেন্ড। এরপর থেকে ওর বিরুদ্ধে কোনো কথা বললে কি করব জানিসই তো। সাইমন আমার দিকে তাইকে একটা হাসি দিল। তবে সাইমন যাওয়ার আগে একটা কথা বলে গেল, দেখে নিব তোরে। আমি আর কিছু বললাম না, সব কিছু সময়েই দেখিয়ে দেবো। আমি চুপচাপ ড্রাইভিং করতে লাগলাম। রিয়া আমার দিকে তাইকে বলল, আমার ওপর কি রাগ করলি নাকি? না ম্যাম, রাগ করার কি আছে? আপনাদের টাকা আছে, যা ইচ্ছা তাই করতে পারেন। আমি তোরে এভাবে বলতে চাই নাই। বাদ দেন, একটা কথা জিজ্ঞেস করব। বল। ওকে কিভাবে পছন্দ করলেন? কি জানি, তবে হঠাৎ ওকে দেখেই আমার পছন্দ হয়ে গেছে। আর ভাইয়াও বলছে ছেলেটা অনেক ভালো, তাই আর কি। ম্যাম, এর আগে কি কারোর সাথে প্রেম করেছিলেন? এটা বলতে রিয়া চুপ হয়ে গেল। আমি এর দিকে তাইকে বললাম, কি হলো ম্যাম, চুপ হয়ে গেলেন কেন? এগুলো জানা কি খুব বেশি জরুরি? না ম্যাম, আমি তো এমনিই বললাম। তবে মনের ভেতরে কষ্ট জমা করে রাখবেন না, সব প্রকাশ করে দেবেন। আমার মনের ভিতরে কষ্ট আছে। তোরে কে বললো? আর তুই কিভাবে এসব জানিস? আমি গাড়ি এক সাইডে রেখে বললাম, মন দেখে ভালোবাসি, দেহ দেখে ধর্ষণ করি। আপনি তো বলেছিলেন না এই লাইনগুলো? রিয়া এবার আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাইকে বলল, সত্যি করে বল কে তুই, আর এসব কিছু তুই জানিস কীভাবে? এই লাইনটা তো আমি। রিয়া বলার আগে আমি বলে দিলাম, লাদেনকে বলেছিলেন তাই না? রিয়া এবার কিছু বলছে না, চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে আর মনে মনে কী যেন চিন্তা করছে।
ম্যাম, আপনার কিছু চিন্তা করতে হবে না। লাদেন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও আমাকে সব বলছে। বেচারা একটা মাত্র ভুল করছে, এজন্য আপনার ভাই পরিবার ছাড়া করছে। আর আপনার কথা কি বলবো, কীভাবে ওকে মৃত্যুর মুখে রেখে আসলেন। রিয়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে খুব উদাস হয়ে। আমি গাড়ি থেকে নামতে রিয়া প্রশ্ন করলো, লাদেন তোকে পাঠিয়েছে না? লাদেন মারা গেছে ম্যাম, ওকে আপনি মেরে ফেলছেন। আমি মনে করি যেটা হয়েছে খুব ভালোই হয়েছে। ভালোবাসা কি অপরাধ ছিল ম্যাম? ভালোবাসার ভিতরে যে হিংস্র পশু লুকিয়ে থাকে, সেই ভালোবাসা আমার দরকার নেই। আমি আর কিছু বললাম না, চুপ করে উপরের দিকে তাকে একটা হাসি দিয়ে বললাম, সবাই সব কিছু পায় না, কিছু কিছু ইচ্ছে থেকেই থাকে, যা আমরা শুধু দূর থেকে দেখি কিন্তু কাছে যেতে পারি না। হঠাৎ কোথা থেকে পাখি ওর কতগুলো বান্ধবী নিয়ে আমাদের সামনে হাজির। এই মেয়েটা তো সব কিছু নষ্ট করে দিল। তো কত সুন্দর একটা নাটক সাজিয়েছি, আর এই মেয়েটা সব শেষ করে দিল। রিয়া পাখির দিকে তাকে বলল, কিরে, তুই এভাবে কি করিস? আসলেই আপু, ওরা আমার বয়ফ্রেন্ডকে দেখতে চেয়েছিল, তাই এখানে নিয়ে আসছে। দূর থেকে দেখলাম তারা এখানে। তোর বয়ফ্রেন্ড আবার কোথা থেকে? আমি জানি তো তুই সিঙ্গেল, আবার প্রেম করা শুরু করলি কবে থেকে? এই তো মাত্র একদিন হচ্ছে। আমি আড়াল চোখে পাখির দিকে তাকে দেখলাম আর মনে মনে বললাম, এই মেয়ে তো হাব ভাব ভালো লাগছে না। পাখি কিছু বলার আগে আমি বলে দিলাম, আসলে ম্যাম, পাখি আমার গার্লফ্রেন্ড। এখন মজা বুঝ, আমার আগে থেকেই সন্দেহ ছিল এই মেয়ের উপর, আমাকেও ফাঁদে ফেলতে চায়। রিয়া আমার দিকে রাগে দৃষ্টিতে তাকে বলল, আসতে না আসতেই পাখির মুখে তো কোনো কথাই নাই। ওর এক বান্ধবী বলল, ঠিকই বলেছে ভাইয়া, পাখি আমাদের দূর থেকে তো এনাকেই দেখিয়েছেন। এবার রিয়া আরো বেশি অবাক হলো, পাখির দিকে তাকে বলল, সত্যি নাকি পাখি? বেচারে পাখিকে যে আমি কত বড় বিপদে ফেলে দিয়েছি। তবে এখন খুব মজা লাগছে, এতদিন পর একটু ভালো লাগছে। এমন করে সবাই খালি আমাকে বিপদে ফেলে, আজকে সুযোগ পেয়েছি। এবার পাখি আমার কাছে এসে আমার কানে কানে বলল, এসব কি বলছিস? তোর মাথা কি ঠিক আছে? আমি আস্তে করে বললাম, আমার মাথা ঠিক আছে। ঠিক নেই তো আপনার মাথা, ভাবছিলেন আমাকে ফাঁসি দেবেন না, এখন ঠেলা বোঝেন। রিয়া ধমক দিয়ে বলল, কিরে পাখি, কি বলিস ওর কানের কাছে? পাখিকে কিছু বলতে না দিয়ে আমি বললাম, আসলে ম্যাম, পাখি চাইছে আমাকে একটা কিস করতে, কিন্তু এত মানুষের ভিতরে একটু লজ্জা পাচ্ছি। এবার পাখি কান্না করে দিবে দেবে অবস্থা। আমি পাখিকে শান্ত করে বললাম, কান্না না বেবি, চকলেট খাবে। দিয়ে এবার জোরে চিৎকার দিয়ে বলল, পাখি। পাখি তো ভয়ে একাকার হয়ে গেল, চুপচাপ দাঁড়িয়ে আছে। রিয়া আমার কাছে এসে বলল, তোমার কাছে আমি এসব আশা করি নাই লাদেন। তুমি না অন্য কাউকে ভালোবাসো? এসব করতে হয়েছে আপনার বোনের জন্য, তাছাড়া ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমনিই মিথ্যা কথা বললাম। আমি কিছু না বললেই তো আপনার বোন আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে ফাঁসি দিত। দেখেন নাই, ওর বান্ধবীদেরও বলে দিয়েছে এই কথা। পাখি, তুই আজকাল খুব দুষ্টুমি করিস, বাসায় চল আগে। পাখির বান্ধবীদের বিদায় করে সরাসরি রিয়াদের বাসের সামনে চলে গেলাম। রিয়া যাবার আগে আমাকে ওর রুমে যেতে বললো, কি জানি দরকার আছে। আমি রিয়ার পেছনে পেছনে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি এক কোণে পাখি ঠিক চুপ করে দাঁড়িয়ে আছে। কি জানে রিয়া কি বলতে চায়। একটু পর রিয়া একটা পেন্টিং নিয়ে এলো, এটাতে খুব সুন্দর করে আমার ছবি আঁকা। তবে আমার মুখে দাঁড়িয়ে থাকার কারণে রিয়া আমাকে চিনতে পারছে না। কিন্তু এখানে আমার ছবি কেন, কিছুই আমার মাথায় আসছে না। তাহলে রিয়া কি আজও আমাকে ভালোবাসে? রিয়া আমার ধ্যান ভাঙিয়ে বলল, এই ছেলেটার না তোর বেস্ট ফ্রেন্ড? আমি রিয়ার কথার উত্তর দিয়ে বললাম, কিন্তু ওর ছবি এখানে কেন? আমি যখন অন্ধ ছিলাম তখন এই ছবি আঁকছি, কিছুই দেখি নাই ঠিকই, কিন্তু সব কিছু আমি অনুভব করতে পারি। এখন এই স্মৃতি রেখে কি করবে? যে মারা গেছে তার কথা বলে লাভ আছে? রিয়া পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি, ও যে লাদেনের বেস্ট ফ্রেন্ড, এই কথা যেন কেউ জানতে না পারে। আচ্ছা আপু। এখন তুই বাহিরে যাও। পাখি চলে যাওয়ার পর রিয়া আমার দিকে তাকে বলল, ওর সাথে আমি বড় একটা অপরাধ করে ফেলেছি। হয়তো একসময় আমি ওকে ঘৃণা করতাম, কিন্তু কি ম্যাম? লাদেন চলে যাওয়ার পর আমি ওর শূন্যতা বুঝতে পারছি। ওর জন্য আপনার মনে ভালোবাসা ছিল? হয়তো ছিল এক সময়, কিন্তু এখন সব কিছু মারা গেছে। এখন শুধু আমি আমার সাইমনকে ভালোবাসি। ম্যাম, লাদেন যদি আবার আপনার কাছে ফিরে আসে, আর সে যদি আবার তার পুরাতন রিয়াকে চায়? না না,
এটা কখনোই সম্ভব না। যে মারা গেছে সে কখনো আর ফিরে আসবে না। কিছু কথা শুধু হৃদয়েই জমা হয়ে থাকে, সেটা প্রকাশ করা যায় না। তবে আপনাকে একটা সত্যি কথা দিতে পারি, আপনি যদি কোনো বিপদে পড়েন তখন লাদেনকে পাবেন। ওর কথা শুনেই আমার কেমন জানি পুরাতন অতীত মনে হয়ে যায়। প্লিজ এসব বলে আমাকে আর অশান্তি দিস না। থাক ম্যাম, আপনি সুখে থাকেন, এটাই ও চায়। আমি কি চলে যাব ম্যাম? তার আগে একটা কথা বলে যা। বলেন। তোরে এখানে কে পাঠিয়েছে সত্যি করে বল। সত্যি বলছি, আমার একটা চাকরির দরকার ছিল, এই পর্যন্তই। কিন্তু এখানে এসে যে আপনাকে পেয়ে যাব সেটা জানতাম না, হয়তো ভাগ্যেই ছিল আমার। আচ্ছা এখন যা, আমি সব বুঝতে পারছি। শেষ একটা অনুরোধ, এই কথা কাউকে বলবেন না। সেটা তোর বলতে হবে না। আমি রিয়ার রুম থেকে বের হয়ে উপরে উঠতেই দেখি পাখি আমার পদ আটকে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকে বললাম, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি ভেতরে যাব। তা তুই নাকি আমার বয়ফ্রেন্ড? আরে তখন তো এমনিই বলছি, আর আমি জানতাম আমি কিছু না বললে আপনি আমাকে ফাঁসি দিতেন। তোর বুদ্ধি আছে বলতে হবে। ভেতরে যাব, এখন তো পথ ছাড়েন। সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড হবে? আমি পাখির দিকে তাকে বললাম, অফার দেওয়া হচ্ছে নাকি আমাকে? না, এমনি বললাম, তোর যদি ইচ্ছে থাকে তো। আমার শহরে ভালোবাসা নিষিদ্ধ, তাই তো দেবদাসের মতো হয়ে আছি। দেখাই যাবে কতদিন আপনি আর এইভাবে থাকেন। সারা জীবনে এইভাবে থাকবো। পাখি রেখে বলল, ভালো একটা কথা বললাম তো শুনলেন না। আপনার সাথে পরে কথা হবে। এই বলে রুমে চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হলাম, আবার রিয়ার পিছু পিছু ঘুরতে হবে। এটা আমার জন্য বেশ ভালো হয়েছে। ভালোবাসার মানুষ নিজের চোখের সামনে থাকবে সব সময়। নিচে নেমে দেখি রিয়াদের বাসার মেহমান এসেছে, কিন্তু এত সকাল সকাল আবার কারা এলো? আমি সামনে যেতে অবাক হয়ে গেলাম। আর এত দেখি বাবা মা ভাইয়া ভাবি, আমার পুরো পরিবার। অনেকদিন পর মা বাবাকে দেখলাম, খুব ভালো লাগছে। আমি সরাসরি গিয়ে রিয়ার পিছনে দাঁড়ালাম। রিয়া আমার দিকে একবার তাকিয়ে বলল, এত সকাল সকাল কই যাবি? আমি আস্তে করে বললাম, কেন ম্যাম, আজকে তো যাবেন না আপনি? এর মাঝে বাবা আমাদের দিকে তাকিয়ে বলল, এই ছেলেটাকে চিনলাম না তো। রাসেল বাবার কথার উত্তর দিয়ে বলল, জি বাবা, ও হলো রিয়াজ, নতুন বডিগার্ড। ও। আমি ভাইয়ের কাছে গিয়ে বললাম, আপনার সন্তানকে আমি একটু করে নিতে পারি? পাশ থেকে তানিয়া আমাকে সরিয়ে বলল, যান যান দূরে যান, আমি কই আর আপনারা কই, না জানি কত ময়লা আছে আপনার শরীরে। আমি তানিয়ার কথা শুনে মাথা নিচু করে দূরে সরে গেলাম। আপু একটু রাগী নজরে তানিয়ার দিকে তাকিয়ে দেখলো। রিয়া আমার কাছে এসে বলল, কিছু মনে করো না, ও একটু এমনই। না ম্যাম, কি আর মনে করব, আমরা তো গরিব মানুষ। আচ্ছা, আমি কি এখান থেকে চলে যাব ম্যাম? না থাকো তুমি, একটু দরকার আছে। রিয়া তানিয়ার সামনে গিয়ে বলল, একটা কথা বলি তানিয়া, এখানে তো সবাই আছে, আশা করি আমার কথা রাখবে। তানিয়া সুর টেনে বলল, হ্যাঁ বল রিয়া। দেখেন, আপনার একটা সন্তান আছে, আপনার কথা হয়তো নাও চিন্তা করতে পারেন, কিন্তু সন্তানের কথা তো চিন্তা করুন। বাবা ছাড়া ও বড় হচ্ছে, তাই আমি চাই আপনি আরেকটা বিয়ে করে নেন। এভাবে আর কতদিন? তানিয়া হেসে দিয়ে বলল, আমার আবার জীবন, যাকে ভালোবাসি সেই বুঝলো না, শুধু আমার দেহটাই ছিল না। আর এই শালের তো লজ্জা শরম কিছু নেই, সবার সামনে কিসব কথা বলছে। আর আমি বা ওর দেহের উপর কখন লোভ করলাম? তানিয়া আবার বলা শুরু করলো, আপনি যেহেতু বলছেন একটু চিন্তা করে দেখতে পারি। এর মাঝে আপু গিয়ে বলল, দেখো তানিয়া, রিয়া ভালো কথা বলেছে, বাকিটা তোমার সিদ্ধান্ত। দরকার হলে বাচ্চাটা আমাদের কাছে রেখে যাবা। আমি তো যাব, তবে একটা শর্তে, আমার সন্তানের ভবিষ্যৎ আছে না। এটা শুনে দেখি বাবা খুব খুশি হয়েছে। তিনি খুশি মনে বলল, বলো তুমি কি চাও, আমি তাই দিব। তানিয়া ওর বাচ্চার কপালে চুমু খেয়ে বলল, আমার কিছুই লাগবে না, শুধু আপনাদের বাড়িটা আমার নামে লিখে দিবেন, তাহলেই হবে। আমার না হোক, এটা তো আমার সন্তানের ভবিষ্যতের জন্যই হবে। তানিয়ার কথা শুনে সবাই বোকা হয়ে গেল। কিসব বলছে এই মেয়ে? আসলেই আমিও মনে মনে এটাই আন্দাজ করতে পারছি তানিয়া এমন বড় একটা কিছু চাইতে পারে। তবে আমি এটা কখনো হতেও দেব না। যে কোনো একটা উপায় তো বের করতেই হবে। আমি একটু জোরেই বললাম, রিয়া ম্যাম, আমি কিছু বলতে চাই। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, বল, কি বলতে চাস? আপনাকে বলবো না, তবে আমি আপুর সাথে কিছু বলতে চাই। রিয়া আমার দিকে সন্দেহ দৃষ্টি তাকিয়ে চোখ দিয়ে না করলো, যেন আমি উল্টাপাল্টা কিছু না বলি। আমি রাসেলের কাছে গিয়ে বললাম,
আমি 5 মিনিট আপুর সাথে কথা বলতে চাই। এর মাঝে আপু এসে বলল, ছোট ভাই হও তুমি আমার, কি বলতে চাও? আসো সাথে। আপু আমাকে নিয়ে ছাদে চলে গেল। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে একটা সিগারেট ধরে টান দিলাম। আপু আমার দিকে রেগে তাকিয়ে বলল, এই জন্যই তুমি আমাকে এখানে নিয়ে এলে? আমি তোমার সিগারেট খাওয়া দেখবো? বড় বোনের সামনে সিগারেট খেতে লজ্জা করে না? আমি একটা হাসি দিলাম আর ধোয়া উপরে চাতে লাগলাম। খুব গম্ভীর হয়ে বললাম, একটা কথা জানতে চাই আপু? বললেন, অবশ্যই, বলো, তুমি কি জানতে চাও? লাদেন কি আজও মাফ করতে পারছেন আপু? এটা শুনে আপু আমার কাছে এসে ভালো করে আমাকে দেখতে লাগলো, কিন্তু চিন্তা না পেরে হতাশ হয়ে বলল, তোমাকে বললে কি লাভ হবে শুনি? আমি তাছাড়া তুমি এসব কিভাবে জানো? আমি আরো অনেক কিছু জানি আপু। আপু আমার পাশে দাঁড়িয়ে বলল, কি জানো তুমি? বলো দেখি। তার আগে আমার কথার উত্তর চাই। কি শুনতে চাও তুমি? লাদেনকে মাফ করেছি কিনা? আরে ও আমার আপন মায়ের পেটের ভাই। ও যাই করুক না কেন, হয়তো তখন ছোট্ট ছিল, একটা ভুল করে ফেলেছে, তাই বলে কি ওর উপর রাগ করব? এবার আপু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার ছোট একটা আদরের ভাই ছিল, ওকেও হারিয়ে ফেললাম। আমি হাসতে হাসতে বললাম, তাই নাকি? খুব আদরের ছিল, কিন্তু ওকে তো সেদিন তোমার মৃত্যুর মুখে ফেলে আসছে। হ্যাঁ, ফেলে আসছি তখন, কিন্তু সেই দিন তোমার দুলাভাই বলল ওকে নাকি বিদেশে কারাগারে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। খুব কষ্ট পেয়েছিলাম সেই দিন আমি। একটা ভুলের কারণে আমি আমার ভাইকে হারিয়ে ফেললাম। আমি সিগারেট ফেলে আপুর দিকে তাকিয়ে বললাম, তুমি আর কথাই বলবে না, তোমরা সবাই বেঈমান। সেদিন আমি একটা ভুল করে ফেলেছি, আমি নিজেকে তখন কন্ট্রোল করতে পারি নাই। হয়তো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমার, এটা মনে করে মাফ করে দিতে। আর আমিও তো চাইছিলাম রিয়াকে বিয়ে করতে, কিন্তু সব শেষ। জানো এখন আমি কেমন আছি? খুব ভালো আছি তোমাদের সাথে। কিন্তু আমি এই কথাগুলো বলে থামলাম। আপু আমার মুখে ভালো করে হাত দিয়ে দেখতে লাগলো। আমার গেঞ্জি খুলে আমার জন্মদাগ দেখে কান্না করে আমাকে জোরে ধরলো। আমি স্যারে বললাম, স্যার আমাকে, আমার কেউ নাই, আমি একা বেঁচে আছি না, থাক, তোমাদের কাউকে লাগবে না আমার। এবার আপু আমাকে জোরেই দৌড়ে ধরে বলল, এখনো কি আমার উপর রেগে আছিস তুই? আমি এবার ঠান্ডা হয়ে বললাম, রাগ আবার কি জিনিস? জীবন থেকে সব হারিয়ে ফেলেছি, সেখানে আবার কার উপর রাগ করব? আপু আমাকে ছেড়ে একটা হাসি দিয়ে বলল, আমার আর কিছু লাগবে না, আমার ছোট্ট ভাই ফিরে আসছে, এটাই অনেক। আমি তো তোমাদের কাছে ফিরে আসিনি। আপু মন খারাপ করে বলল, তাহলে এখানে কেন এলি? আমি এখানে এসেছি রিয়ার কাছে। আবার? এবার আমি ওকে আমার বউ করে নিয়ে যাব, আর কোনো ভুল করতে চাই না আমি। সেসব পরে দেখা যাবে, আগে বল তুই এতদিন কোথায় ছিলি? কোথায় আবার? লন্ডনে ছিলাম, সেখানে এখন আমার বাড়ি। ওরা তোমাদের মতো স্বার্থপর নয়, আমাকে খুব ভালোবাসে, নিজের সন্তানের মতো। খুব কষ্ট দিয়ে ফেলেছি না তোকে? এখন সব কষ্ট সহ্য করতে পারি। এখন বলো তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম না ভাই, কিন্তু এখন তোকে দেখে খুব ভালো হয়ে গেছে। তোরে তো এখন দেখে চেনাই চাই না, কেমন জানি দেবদাসের মতো হয়ে গেছি, তাই তো? আপু একটা হাসি দিয়ে বলল, লন্ডনে গিয়ে তো দেখি তোর খুব উন্নতি হয়েছে। তা তোর গার্লফ্রেন্ড আছে? কেন, আছে তো, রিয়া। ভাই ওর কথা মাথা থেকে ছেড়ে ফেলে দে, ও অনেক পরিবর্তন হয়ে গেছে। রিয়ার জন্য একমাত্র আমার দেশে আসা। ওকে আমি কতটা ভালোবাসি তুমি জানো না। দেখ তুই এতদিন পর ফিরে এলি, আমি চাই না আবার কোনো কষ্টের মাঝে তুই জড়িয়ে যা। রিয়ার বিয়ে নিয়ে কথাবার্তা চলছে। রিয়ার আবার বিয়ে হবে। রিয়ার বিয়ের আগে এখানে একটা বড় যুদ্ধ হবে। আমি দেখতে চাই আমার রিয়াকে কে বিয়ে করতে চায়। আর এখন তোমার ভাইকে তুমি চিনবে না, সে এখন যা চায় তাই করতে পারে। টাকা, আর টাকা থাকলে কি না হয়। ভাই প্লিজ আমার কথা শোন, তোরে আমি কিভাবে যে বোঝাই। দেখ তুই আমার বড় বোন, তুই জানিস না আমি রিয়াকে কতটা ভালোবাসি। ওকে আমার লাগবে মানে লাগবে। দেখ ভাই তুই ঝামেলা করিস না, ওর বাবা কিন্তু সেনাবাহিনীর মেজর, এটা মাথায় রাখিস। ও আমার তো মনেই ছিল না, তুই তো আবার এই বাড়ির বউ, তাই এই বাড়ির পক্ষেই কথা বলবি। আমি তোর কি? তবে তুই যেহেতু বললি রিয়ার বাবা সেনাবাহিনীর মেজর, আমি কিছুই করতে পারবো না। এখানকার এমপি মন্ত্রীর সাথে কিন্তু আমার আঙ্কেলের ওঠা বসা আছে, এই জন্য বলছি পাওয়ার আমার কাছেও আছে, মেপে কথা বলবি। আপু রেগে বলল, তুই কি এখানে আমার সাথে ঝগড়া করতে এলি নাকি? আমি আবার কই ঝগড়া করলাম তোর সাথে? জানিস আমার খুব আফসোস হয়, তুই আমার বড় বোন হয়ে এই কথা বলতে পারলি আমাকে। খুব কষ্ট লাগলো, সব বিপদে তুই আমাকে সাহায্য করতি, একটা খারাপ কাজ করার কারণে আজকে আমি নিঃস্ব। সবাই আমাকে একা রেখে দূরে চলে গেল।
আপু আমাকে জোর ধরে বলল, তুই আমার একমাত্র আদরের ভাই। দেখ, আমি এই বাড়ির বউ। তোর দুলা ভাইয়ের উপরে আমি কথা বলতে পারি না, তাও আমি যতটুকু পারি চেষ্টা করব। থাক বোন, তোর কিছু করতে হবে না। কালকে লন্ডন থেকে আমার ফ্রেন্ড আসতে পারে, দেখি কি করা যায়। উল্টাপাল্টা কোনো কাজ করে বিপদে পড়িস না আবার। আচ্ছা আপু, তোর কিভাবে রাসেলের সাথে বিয়ে হলো? তোর দুলা ভাই আমাকে পছন্দ করতো, এই কোনো একভাবে হয়ে গেল। থাক আপু, আমি মনে করি যা হয়েছে বেশ ভালোই হয়েছে। এখন এই তানিয়ার খেলা শেষ কর। আপু আমার মাথায় হাত দিয়ে বলল, সত্যি করে বল, তানিয়ের সাথে তুই কিছু করিস নাই তো আবার? আমি আপুর হাত সরিয়ে বললাম, তুই কি পাগল হলে? তানিয়ার শরীরে আজ পর্যন্ত আমি একদিনও হাত দিয়ে দেখি নাই। আর ওই সালে কত বড় মিথ্যা কথা বলছে দেখো। তাহলে এই বাচ্চা কার? আরে বোকা বই না আমার, এই বাচ্চাটা ওর বয়ফ্রেন্ডের। আমি স্যার ওর অন্য বয়ফ্রেন্ড ছিল, সেটা আমি জানতাম। আর যেদিন আমার বিয়ের কথা বলতে ওদের বাসায় গেছিলি, সেদিন ও আমাকে সব বলে। আর ও এখন আমাদের বাসায় আছে আমাদের সব সম্পত্তি ওর করে নিতে। তানিয়া খুব চালাক। এখন তাহলে কি করা যায় বল তো ভাই? তুই গিয়ে বলবি আমরা বাসা লিখে দিতে রাজি, আর বাকিটা আমি দেখে নেব। কিন্তু তুই তো জানিস এটাই আমাদের একমাত্র মাথা গোজার জায়গা। আরে চিন্তা করিস না, ওর নামে লিখে দেওয়ার আগেই আমি সব প্রমাণ করে দেবো। পারবি তো ভাই আমার? তুই চিন্তা করিস না, শুধু আমার পরিচয় তুই কাউকে দিবি না। কিন্তু? কোনো কিন্তু নাই, আগে রিয়াকে বউ করবো, পরে সব। তোর ইচ্ছে, আমার এখন নিচে যেতে হবে রে, নয়তো সবাই সন্দেহ করবে। আচ্ছা যা, আমি কে এই কথা সাবধান, কাউকে ভুলেও বলবি না। দেখতে দেখতে আপু নিচে চলে গেল। আমি চুপ করে ছাদের কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে কে জানে বলল, কি ব্যাপার মিস্টার লাদেন সাহেব? আমি এই কথা শুনে ঘাবড়ে গেলাম। ভয়ে ভয়ে পেছনে তাকে দেখি পাখি এই কথা বললো। এই মেয়ে সব জানলো কিভাবে? আমি না বোঝার ভান করে বললাম, কই লাদেন? আর কে লাদেন? পাখি আমার পাশে দাঁড়িয়ে বলল, থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। আমি আড়াল থেকে আপনাদের ভাই বোনের সব কথা শুনে নিয়েছি। আসছিলাম ভাবিকে ডাকতে, আর এসে দেখি। আমি তাদের পাখির হাত ধরে অসহায় বললাম, প্লিজ পাখি, এসব কাউকে বলো না। আমি এখানে আসছি শুধু রিয়ার জন্য, অনেক ভালোবাসি যে ওকে। যদি এতই ভালোবেসে থাকেন তাহলে ওর সাথে। এসব বলে আর লজ্জা দিও না, কারণ আমি একটা ভুল করে ফেলছি। আর সেই ভুলটা করতে গিয়ে ওকে যে ভালোবেসে ফেলবো এটা জানতাম না। আমার মনে হয় না যে আপনি রিয়াকে বিয়ে করতে পারবেন। এভাবে বলো না, খুব কষ্ট লাগে। রিয়া শুধু আমার। বাবা, এতই ভালোবাসা ওর জন্য? অনেক। এই জন্যই তো ওকে দেখে রাখি, যেন আর কোনো বিপদে না পড়ে রিয়া। আপনি নাটক করতে খুব ভালোই পারেন। সে বলতে পারো। আপনি যে লাদেন এটা কাউকেই বলবো না, তবে আমার একটা শর্ত আছে, যদি মানেন। অবশ্যই মানবো, বলো তোমার কি শর্ত? প্রেমের অভিনয় করতে হবে আমার সাথে, আমার নকল বয়ফ্রেন্ড হয়ে। না না, এটা করতে পারবো না পাখি। তাহলে আর কি, বলেই দিই সবাইকে। আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ? এমনটাও বলতে পারেন। বিপদে ফেসে গেছি। আচ্ছা, তোমার কথা আমি রাজি। এই তো, এখন কেবলমাত্র খেলা শুরু হবে। এই কি কি করতে চাইছো বলো তো তুমি? দেখতে থাকেন কি করতে চাইছি আমি। আচমকা